মা, তোমরা এমন ভাব করছো যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকেই না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসবো? এই প্রশ্নকে এড়িয়ে যাবার কোনো অবকাশ নেই। তাই পরিবারের সবাইকে ঘর বাঁধার স্বপ্ন পূরণে 300 ফিট ঢাকা মাওয়া মহাসড়কের সাথে আধুনিক সকল অবকাঠামোগত ও নাগরিক সুযোগ সুবিধার নিশ্চয়তা দিয়ে গড়ে উঠছে সুপরিকল্পিত নগরী স্বপ্নধরা, যেখানে থাকছে শিশুদের জন্য পার্ক, বৃক্ষছবিতলে, মসজিদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আধুনিক শপিং মল ও হাসপাতাল সহ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। স্বপ্নধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। দেরি কেন খোকা? রক্সি 3C-তে গিয়েছিলাম। রক্সি 3C? হ্যাঁ মা, রং নিয়ে সকল পরামর্শ সমাধান এখন রক্সি 3C-তে। রক্সি 3C কালার এক্সপার্টদের নিয়ে একটি অত্যাধুনিক কাস্টমার কেয়ার সেন্টার। বাড়ি আপনার, রাঙানোর দায়িত্ব আমাদের। রক্সি পেইন্টস। আরেকটা জিনিস, এই যে একসাথে কাজ করতে গিয়ে ক্যামেরার পেছনের মানুষ, সামনের মানুষ, যে একটা বন্ধুত্বের সম্পর্ক, প্রেমের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যাওয়ার যে একটা ব্যাপার থাকে, এই জিনিসগুলো তোমরা কিভাবে দেখো? না, এটা আসলে ডিপেন্ডস, মানে টোটালি। এখন একটা কলেজে পড়লে দেখা যায় কলেজ স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে প্রেম হয়, তাদের মধ্যে প্রেম হয়। একটা কর্পোরেট অফিসে তাদের মধ্যে প্রেম হতে পারে। সো ইটস অলওয়েজ অ্যাবাউট ওয়ার্ক এন্ড রিলেশনশিপ। সব জায়গায় আসলে যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে, ইউ নেভার নো। আর আদনান ভাইয়ের কাছে কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে লাইফ পার্টনার হিসেবে বা ওয়াইফ হিসেবে আপনি কিরকম মেয়ে চান? আমার আসলে আমি সবসময় একটা লয়াল কেউ থাকবে আমার সাথে, সেটা আমার আর অনলি লয়াল হলে হবে, নাথিং এলস। একটা লয়াল একজন যে আসলে আমার সাথে থাকবে। তাহলে মনে হয় এই প্রোগ্রাম দেখার পর লয়াল মেয়েরা ভিড় করবে আদনানের দরজায়। ভিড় করে লাভ হবে না। আচ্ছা, আরেকটা সোজাসুজি কোশ্চেন, হ্যাঁ, এত ঘুরায় কোশ্চেন করে কোন লাভ নেই। শখ বউ হিসেবে বা জীবন সঙ্গী হিসেবে কেমন হবে যে ওকে বিয়ে করবে, সে কেমন একটা বউ পাবে তোমার? ও আসলে অনেক ভালো একটা মেয়ে, ও সিরিয়াসলি একটা ভালো মেয়ে। ও হচ্ছে ঝগড়াঝাটির মধ্যে নাই, আর অনেক লক্ষ্মী একটা মেয়ে, মাস্ট সে, এন্ড শি ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। আর শখের জন্য এসে বাংলাদেশের এরকম অনেক এলিজিবল ব্যাচেলর ওয়েট করছে শখের জন্য। লাভ নেই, লাভ নেই। আমি সে নিচে গেলে পাওয়া যাবে। ওকে নিয়ে শপিং এ গেলে দেখা যায় যে আমরা লাস্ট টাইম বের হয়েছিলাম, তো আশেপাশে ও মাই গড শক, ও মাই গড শক, শি ইজ সো প্রিটি। ঈদে কি করে কাটালা তোমরা? ঈদে কই কই ঘুরলা? ঈদ তো যে বোরিং হয় সবসময়। ঈদ আসলে রেস্ট আর কি, সারাক্ষণ কাজ করার পর ঈদ তো হচ্ছে রেস্টও না। আমি আসলে কাজের পরে, কাজটা আসলে আমার রেস্ট। আমি ওই রেস্ট যখন পাই তখন আসলে বেকার থাকি। কারণ ঈদের সময় যেটা হয়, বাংলাদেশে তো আসলে ঢাকায় ঘোরার কোনো জায়গা নাই। তো যেখানে যাও না কেন রেস্টুরেন্টে যাইতে হবে, ওখানে কিছু খাইতে হবে। তো ঈদে তো সবকিছুই আগেই বাসা থেকে খাওয়ায়, পেট ভরা থাকে, এমনি মোটা, আরো মোটা। ঈদটা আসলে বাসায় থেকে মানে অনেক বড় একটা রিলিফ, অনেক বড় একটা ব্রেক। কাজিনরা সবাই আসে, ওদেরকে অনেক বেশি টাইম দেওয়া যায়, মানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা যায়, নিজের মতো করে একটু ঘোরা যায়। আচ্ছা আচ্ছা, ওকে। তোমরা ঈদে এবার কে কি শপিং করলে? তুমি যে সালোয়ার কামিজটা পরে আছো, ইউ লুকিং সো প্রিটি, এন্ড আদনান ভাই যে পাঞ্জাবিটা পরে আছে, আমার খুব ভালো লাগছে পাঞ্জাবিটা দেখে, খুবই ভালো লাগছে পাঞ্জাবিটা দেখে। এখন আমি একটু জানতে চাই যে পাঞ্জাবিটা কোত্থেকে কেনা? ওর পাঞ্জাবিটা আসামি থেকে কেনা, তো তোমরা ভালো করে জানো। ওকে, তুমি জানতে চাও কি যে ওরা মানে একজন আরেকজনকে কিনে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, কে কি কাকে কি গিফট দিয়েছে জানতে চাই। বলো যে কার চয়েসে কেনা, কে ছিল? তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, আমরা মানে কোশ্চেন এগুলা আমরা তো ভিতরে না যাই। কিন্তু কথা হচ্ছে যে এই যে গিফট, মানে একজন আরেকজনকে ঈদে গিফট করলা, তোমরা নিজেদের দেওয়ার জিনিসপত্র করে ঈদ করেছো? ও তো ঈদ করছে, এন্ড আমি ফাইনালি হ্যাপি যে ও আমার পাঞ্জাবি পরে ঈদ করছে। বাকিটা জানি না, এই জন্য ওকে দেখতে অনেক সুন্দরও লাগছে, এমনিও অনেক সুইট, মাশাআল্লাহ। আমি পাঞ্জাবি পরতে খুবই অনেক মানে অনেক মডেলদের নিয়ে কাজ করো, অনেক তরুণী ভক্তের প্রিয় নাম এখন আদনান আল রাজিক, তুমি স্ক্রিনেও কাজ করেছো। এবং আমরা জানি যে আদনান ভাইয়ের জন্য মানে মেয়েদের মানে ভয়াবহ রকম ক্রাশ। ভুল জানো, আই পার্সোনালি নো দ্যাট যে আদনান ভাইয়ের জন্য মেয়েরা অনেক পাগল। মানে আমি না, মানে এই কোয়েশ্চেনটা আমি অলওয়েজ জানতে চাই যে আপনার মধ্যে এমন কি আছে যেটা মেয়েদের অনেক অ্যাট্রাক্ট করে? আমার যেটা ট্রিক সেটা হচ্ছে, আমি আসলে আমার
পিছনে 100টা মেয়েকে অলরেডি টাকা দেওয়া আছে, ওরা সবসময় বলবে যে হ্যাঁ মান্থলি হিসেবে টাকা হয় যাতে হাইপটা বাড়ে। আপনাদের বিয়ের পরিকল্পনা কবে? কোনো আইডিয়া নেই। আমি জাস্ট বিয়ে জিনিসটা একটু ভয় পাই কেন? সবসময়। আমি জানি না, মানে আমার আজকে আমার যে রুমটা আছে সেখানে আসলে আমি রাতে গিয়ে যেটা হয় একটা টাইমে 12টা একটা সময় যখন যাই রাতে যাওয়ার পরে আমি একটা নিজের একটা টাইম পাই, ওখানে ফ্রেশ হই, তারপর চিন্তা করি কি করবো, আজকে একটু টিভি দেখি, ফিল্ম দেখছি অথবা কোনো একটা কাজ করতেছি, একটু ফেসবুকিং করি। তখন যেটা হবে হয়তোবা আই ডোন্ট নো ওয়াইফ থাকবে, ওয়াইফের সাথে একটু হলে কথা বলতে হবে, হয়তো আমার বলতে ইচ্ছা করতেছে, ডিপেন্ডস। আমি তো অনেক বেশি নিজেদের মধ্যে থাকতে সবাই পছন্দ করে। তো আমার বলতেছি যে অনেক লাভ করলেও যেটা সামহাউ ইউ নিড ইওর ওন স্পেস, ওন স্পেসটা হারাবো, এটা আমার ভয় লাগে। মানে আসলে কি ওন স্পেসটা হারাবো নাকি? না, টুডে অর টুমরো আমাদের সবাইকে বিয়ে করতে হবে। ঝগড়াটে বলবার সম্ভাবনা আছে? সব তো ঝগড়া করবে না, ও তো টেনশন নাই। আপনি যে স্পেসটা চাচ্ছেন বাসায় ফিরে, যে এই সময়টুকু আপনি নিজের জন্য দিচ্ছেন, যখন আপনার লাইফে একজন লাইফ পার্টনার আসবে তার সাথে যখন আপনি শেয়ার করবেন, আই গেস ওটা আরো বেড়ে যাবে। সিনেম্যাটিক, মানে রিয়েল লাইফে আই হ্যাভ সিন পিপল, আমি জানি কাপলস দেখছি অনেক বেশি। এটা হয় কি তোমার 1-1.5 বছর পরেটা ইউ গেট বোর্ড, আই ডোন্ট নো, হয়তো এমন হয় যে রিলেশনশিপে যেটা হয় যে 1.5 বছর পরে আজকাল লাইফ কিপস অন মুভিং, আজকাল এত বেশি ফাস্ট হয়, তো তখন আসলে অনেক ফাস্ট হয়ে গেছে লাইফ আমাদের, উই জাস্ট কিপ অন রোলিং, আমাদের তো দৌড়ের উপরে আছে না। তাও এন্ড অফ দ্য ডে তে একদিন না একদিন তো আমাদেরকে মানে উই হ্যাভ টু গেট ম্যারিড, আমাদের পরিবার সংসার, এই 50 বছর রেগে গেছে, টুমরো ইউ হ্যাভ টু গেট ম্যারিড। সো তখন হোয়াট উইল ইউ ডু? মানে এই কথা বা এই ডায়লগ তো তখন আসলে সময় বলে দেবে। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে দেখো আমার কথা হচ্ছে আমি অ্যাজ আ পারসন, আমি জানি না ইফ কোন রিলেশনশিপে যাই অর আই ডোন্ট নো, আই মাইট বি আ ভেরি ব্যাড বয়ফ্রেন্ড, কারণ আমি কখনো টাইম দিতে পারি না কাউকে। আমি যখনই যে রিলেশনশিপে যদি যাই কখনো, যেটা হয় যে আমি কাজের মধ্যে অনেক পড়ে যাই, কাজের সাথে আমি অনেক বেশি রিলেটেড। সকালবেলা বেরিয়ে কাজ রাতের বেলা আই রিয়েলি ডোন্ট থিংক সো, বিকজ আমার মনে হয় না। আচ্ছা, এটা ফানি কোশ্চেন, শখ তোমাকে যদি ফিল্মের অফার করা হয় যে 3জন হিরো, একজনকে বেছে নিতে হবে, তো 2জন হচ্ছে বলিউডের 2 খান, আর একজন হচ্ছে বাংলাদেশের অ্যাড ডিরেক্টর, তো আদনান, তুমি কাকে বেছে নিবে? আমি ফার্স্ট অফ অল আমি সিনেমার জন্য আমি সিনেমা করব না, এক। আর 2 হচ্ছে কি সিনেমার জন্য যে আদনানকে, ওকে হ্যাঁ ওকে, তাহলে হ্যাঁ ডেফিনেটলি আমি আদনানকে বেছে নিব। আমার নিলে ফ্লপ করবে ভাই, এটা কোনো ব্যাপার না, মানে আমি তোমার সাথে কাজ করলে অনেক আরামসে করতে পারবো। না এক্স্যাক্টলি, মানে ওর এক্সপ্রেশন গুলো অনেক রিয়েলিস্টিক টাইপ। ফার্স্ট কোথায় দেখা হয় কে বলবে, শখ নাকি আদনান? ফার্স্ট আমি আসলে ওরে দেখি, আমি তখন স্টার্ট করছি প্রথম কাজ লাকি 13 নামে একটা সিরিয়াল শুট করব। তো ওখানে আমার একটা ক্যারেক্টার দেখো, ভেরি সুইট, ভেরি অনেক বেশি ইয়াং ক্যারেক্টার এন্ড ভেরি নিউ, এরকম একটা ক্যারেক্টার দেখো। তখন ওর কথা মাথায় আসছে, আমি টিভি দেখার সময় দেখলাম একটা মেয়ে মেকআপ টেকআপ করে, ছোট্ট একটা মেয়ে বড় সাজার চেষ্টা করছে, ইউরো কালার টিভি ছিল এটা। তো পরে মনে হচ্ছে দিস গার্ল ইজ ভেরি প্রিটি অ্যান্ড ইন্টারেস্টিং, এন্ড ও যদি অ্যাক্টিং করে হয়তো ভালো কিছু করতে পারে, লেটস ট্রাই। আমিও তখন অনেক বেশি নতুন ছিলাম, আমি তখন ছোট ছিলাম। তো পরে আসলে ওর সাথে কন্ট্যাক্ট করি, ওর বাবার সাথে আমার কন্ট্যাক্ট হয়, এন্ড সবকিছু ঠিকঠাক হয়। তারপরে শুটের একদিন আগেও হারা যায়, ওকে আর পাওয়া যাচ্ছে না ফোনে। কারণ আমি জানি না আসলে কেন। পরে শুটের দিন যেটা হলো, আমরা তো আসলে তখন আমার টিম খুব নড়বড়ে ছিল, চিন্তা করছে কি করা যায় এখন কি করবো ভাই। আমরা ঠিক আছে ফাইন, আমাদের তো আবার উই আর ইউজ টু চেঞ্জিং দ্য স্ক্রিপ্ট, তো ঠিক আছে অসুবিধা নেই, ছোট বোন যেটা আছে ওটা না দিব, গল্পটা অন্যদিকে নিয়ে যাবো, ওই গল্প চেঞ্জ করবো। পরের দিন শুট করতেছি সকালবেলা, টিল দেন আমার কোনো আইডিয়া ছিল না, বোন নাই গল্পে। তো হঠাৎ করে ওর কাছ থেকে ফোন আসলো যে ওরা আসলে রাস্তায় ছিল, ঠিক আছে আসে। তারপরে বাকিটা আসার পর মানে কেউ একজন, আমি নাম বলবো না, আমি তখন একদমই মানে নতুন ওদের সাথে কাজ করছি, আমার কোনো আইডিয়া নাই ওরা আসলে, হ্যাঁ মানে ফার্স্ট টাইম আমি নাটকে কাজ করছি আসলে। এসে কেউ একজন আমার ব্রেন ওয়াশ করেছে, ব্রেন ওয়াশ না মানে কিছু একটু বলেছে, বলার কারণে আমি খুব বিরক্ত। লিটারালি দেখি যে সোফার মধ্যে খুব শর্টস পরে একটা পিচ্চি ছেলে, খুব এরকম একজনকে আদর করে পিচ্চি রাখো না, মানে তখন দুজনই পিচ্চি ছেলে পিচ্চি মেয়ে।
পিছিয়ে একটা ছেলে খুব গুটুমুটু করে আরাম করে বসেছে, আমি খুব মেজাজ খারাপ করে যায়, আর আমি বলছি আমি শুটিং করবো না। তো লাইক পুরো খুব অবাক, ও মানে দেখে সুন্দর মেয়েটা ভালোই তো কাটকাট করতেছে ও পুরো পুরো মানে চুপ খেয়ে গেছে। আমি লাইক বলতেছে অনেক কিছু বলছে যে আমি করবো না, হ্যান দেন আগের এই চিলাচিলি করছে, চিলাচিলি করার পর ও একটা টাইমে দেখে বলতেছে ওকে ফাইন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তার স্ক্রিপ্ট চেঞ্জ করো। আমি আরো বিলা খেয়ে গেছি তখন, যে এটা কি হলো, ওকে আমি চলে যাবো। ওই সময় হচ্ছে গিয়ে সামহাও আমি আবার ঠিকঠাক হয়েছে, আমাকে আম্মু বুঝাইছে, অ্যান্ড রুমের একটা ভাই ছিল, ওই ভাইও আমাকে অনেক বুঝাইছে। বুঝানোর পর আমি একদম মানে আননেসেসারি কারণে হাইপার হয়ে গেছিলাম। বুঝানোর পর দেন ছাদে দেখে ও শুট করছে, ছাদে আমাকে নিয়ে গেছে, তখন আমি দেখে বলছি হ্যাঁ সরি, দেন আমরা একসাথে কাজ করি, ভাইয়া সরি, আমি লাইক ইটস ওকে। ওইখান থেকে আসলে আমাদের তারপরে লাভ এট ফার্স্ট সাইট টাইপের কিছু তো ছিল না, রাইট? লাভ এট ফার্স্ট সাইট বলতে আসলে কিছু নাই, নাই, ইটস জাস্ট ইনফ্যাচুয়েশন, আর কিছু না। এটা হচ্ছে ক্ষণিকের একটা ভালোবাসা, এটা ভালোবাসা আসলে না আমার মনে হয়। যেটা যে সুন্দর কোনো মেয়ে দেখলে লাভ এট ফার্স্ট সাইট বা ছেলে দেখলে এটা লাভ হয় না। লাভ জিনিসটা আসলে অনেক বড় একটা ব্যাপার। ওকে, জানা ছিল না, জানলাম আজকে। আপনারা তো এখন মহা সুখে থাকবেন, আপনাদেরকে কিছুই করতে হবে না, কাজের লোকও আছে, অল টাইম ডাক্তার, হাঁটাহাঁটির বিশাল জায়গা। ইসমা, আপনাদের সাথে আমিও যদি যেতে পারতাম, ওখানে গিয়ে তো আমার কথা ভুলেই যাবেন। অন্তত নাতি নাতিদেরকে মাঝে মাঝে ফোন দিয়েন। কি ব্যাপার, তোমরা এখনো রেডি হওনি? মা, তোমরা এমন ভাব করছো যেন বৃদ্ধাশ্রমে কেউ থাকেই না। আচ্ছা বাবা, তোমরা যখন বৃদ্ধ হবে আমিও কি তখন তোমাদের বৃদ্ধ আশ্রমে রেখে আসবো? এই প্রশ্নকে এড়িয়ে যাবার কোনো অবকাশ নেই। তাই পরিবারের সবাইকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন পূরণের নিশ্চয়তা নিয়ে গড়ে উঠছে স্বপ্ন ধরা, ধরনের বুকে স্বপ্নের ঠিকানা। এই 12 জনের মধ্যে থেকে আগামী মঙ্গলবার শেষ হয়ে যাবে 3 জনের পথ চলা। আপনাদের ভোটই নির্ধারণ করে দেবে এগিয়ে যাবে কোন 9 জন। বাংলাদেশি আইডলে উত্তেজনায় ভরা রেজাল্ট রাউন্ড দেখতে চোখ রাখুন এসিটিভির পর্দায় মঙ্গলবার ঠিক রাত 8:30। আচ্ছা, সেলিব্রিটি লাইফে যেটা হয়, অনেক রিউমারের মুখোমুখি হতে হয় আমাদের। সো এই রিউমার গুলোকে, যেমন আদনানকে নিয়ে যখন রিউমার হয় তখন শখ কিভাবে দেখে, আবার যখন শখকে নিয়ে কোনো রিউমার হয় তখন আদনান রিউমার আসলে থাকবে একটা সেলিব্রিটি লাইফে। রিউমারটা আসলে তখনই হয় যখন কেউ পপুলার হয়, এন্ড পপুলার হলে মানে যেটা হয় কি আমাদেরকে নিয়ে, মানে আমরা টেলিভিশনে যারা কাজ করি, একটা কথা আছে, যা ঘটে কিছু হলো রটে। সো এখানে তোমার কি বলার আছে যে এখানে অনেক সময় দেখা যায় যে অনেক কিছু না ঘটলেও অনেক কিছু বেশি রটে যায় আমাদেরকে নিয়ে, যেমন ওর ব্যাপারগুলা তুমি একটু আগে বলছিলে যে অনেক অনেক বেশি সবাই মেয়েরা বলে যে আমি তো আদনানের গার্লফ্রেন্ড। আদনানের এক্সপ্রেশনটা তো শুনলাম না, মানে একসাথে দুজন একই পাশাপাশি সোফায় বসে ইন্টারভিউ কেমন লাগছে? আমার পাশে তো অনেক বসেছিলাম, ইন্টারভিউ দেই নাই কখনো, ইন্টারভিউ দেওয়া হয়নি কখনো এক্স্যাক্টলি। এখন ইন্টারভিউ দেওয়ার মতো লাগতেছে না, বিকজ আই নো ইউ অল, আমি জানি যে আসলে খালি লাইট আছে একটু বেশি, লাইট আর ক্যামেরা, নাথিং এলস। কথাগুলো সবসময় যেরকম থাকে আমাদের এরকম হয়। তো শখের ইচ্ছা কি, আর 5 বছর পর আমরা শখকে কিভাবে দেখবো? মানে বয়স বাড়বে ওর, এই তো এরকম কোন জায়গায় দেখবো আমরা শখকে? মানে অ্যাজ এ মডেল দেখবো নাকি একটা হ্যাপিলি ম্যারিড কাপল হিসেবে আমরা? আসলে এটা আমি জানি না, বিয়ের ব্যাপারটা আমি এর আগেও মনে হয় ইচ্ছা আছে কত বছরের মধ্যে বিয়ে করার? কোনো ইচ্ছা নেই, এটা আসলে আমি বিলিভ করি যে মানুষের মানে ভালোবাসার মানুষটা যতক্ষণ না পর্যন্ত ইয়েস বলছে ততক্ষণ পর্যন্ত উইল ওয়েট, রাইট? না, আসলে এই 3টা জিনিস ডিপেন্ড করে আল্লাহর উপর পুরোপুরি। যখন হুকুম হবে, ইভেন এমন হতে পারে আমার কালকে বিয়ে হয়ে যেতে পারে, এমন হতে পারে আমার 10 বছর পর কালকে বিয়ে হয়ে যেতে পারে না, বলে যে আমরা কালকে বিয়ে করে ফেলতে পারি, অলরাইট দেন
না এটা একটা জাস্ট কথার কথা ছিল সো আচ্ছা তাহলে তো সব এটা সোজাসুজি উত্তর দাও। হাজবেন্ড হিসেবে কি ক্যামেরার সামনের মানুষ পছন্দ করো না পেছনের মানুষ? আমার তো অলরেডি পছন্দ আছে। মানে কি পছন্দ করো, সামনের মানুষ না পেছনের মানুষ? অবশ্যই ক্যামেরার সামনের মানুষ না, পেছনের মানুষ। বলো ডিরেক্ট। আবার পছন্দ করো কি, সামনের মানুষ না পেছনের মানুষ? আর কিছু বলার থাকে না। আর আজ এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পারলাম শখ ও আদনানের কিছু না বলা কথা, যা হয়তো আগে আমরা কখনো টিভি স্ক্রিনের সামনে বসে শুনতে পারিনি। সো আই গেস এই প্রোগ্রামটি আপনারা অনেক এনজয় করেছেন এবং হোপফুলি ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএ টিভির সাথে থাকবেন। ঈদ মুবারক। Thank you.